খুব স্বাভাবিকভাবেই নির্বাচন গেল, অনেক প্রতীক্ষিত নির্বাচন, অনেক অনিশ্চয়তা ছিল এই নির্বাচনকে গিয়ে হবে কি হবে না, শেষ পর্যন্ত গেল এবং বিএনপি একদম অ্যাবসলিউট মেজরিটি বা 2/3 মেজরিটি যাকে বলে সেটি নিয়ে সংসদে যাচ্ছে, সরকার গঠন করতে যাচ্ছে। মানে এই যে 2/3 সংখ্যাগরিষ্ঠতা, এটার অভিজ্ঞতা আমাদের যে খুব ভালো তা না। আপনার যে প্রাক্তন দল আওয়ামী লীগ, তারা যখন ব্যাপক জনপ্রিয়তা, তারপরে তারা 2/3 মেজরিটি নিয়ে সংসদে গেল, তারপরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিল, তারপর থেকে নানান ঝামেলার সূচনা আসলে সেখান থেকেই। এখনো আবার 2/3 মেজরিটি, কোনো শঙ্কার কারণ দেখেন? না, এখন আগের মতো আওয়ামী লীগ যেটা করতে পেরেছিল সেটা পারবে না। এই কারণ হলো 11-11 সময় প্রধান যে দল ছিল বিএনপির একেবারে রীতিমতো মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল। তারপর জামাতের উপর অবশিষ্ট ছিল জামাত। বিএনপি সহযোগী রূপে জামাতও মেন্টালি একটা দুর্বল ছিল 2008-9 সালে। তারপর যখন তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচার শুরু হলো, তখন এই দলটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, পুরো মাঠ ছিল খালি। কিন্তু এখন যেটা হলো কি, এখন বিএনপির জন্য যতই মেজরিটি হোক না কেন, জামাত প্রায় 70টি সিট নিয়ে তারা সংসদে, এবং এরা জামাতে যে সকল প্রার্থী রয়েছে অন অ্যাভারেজে বিএনপির প্রার্থীর চাইতে লেখাপড়া জানা। এরপরে এদের নীতি নৈতিকতা সততা বিএনপির প্রার্থীদের সাথে প্রমাণিত, এবং এদের সাহসী ইমানি শক্তি। তারা যে কোনো সময় চিন্তা করে যে মরে গেলে গাজী, আর মরলে শহীদ বাঁচলে গাজী। তো কাজী এই সময়টাতে তাদের মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট বেদনের কারণ হলো তারা 100% শিওর ছিল যে কোনো একটা ম্যাটিকুলাস ডিজাইনে তারাই ক্ষমতায় আসছে। তো সেক্ষেত্রে তাদের সেই ইমানি শক্তি দিয়ে ম্যাটিকুলাস ডিজাইন করছে, রাইট, ওই যেভাবে হোক না কেন তারা সবকিছু মনে করছে যে তারা ম্যাটিকুলাস। তারা তো যে সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়, কিন্তু বান্দাকে তো কৌশল করতে হয়, পরিশ্রম করতে হয়। তারা সে মেহনত করেছে, কৌশল করেছে, সবকিছু মিলিয়ে তারা যে একটা সাজানো তারপরে সংসার, একটা সাজানো সংসার তারা আশা করেছিল, সেটা এখন তছনছ হয়ে গেছে ভোটের মাধ্যমে। ফলে তাদের মনে অনেক রাগ থাকবে, ক্রোধ থাকবে, ক্ষোভ থাকবে, হতাশা থাকবে, এবং যেহেতু তাদের গুপ্ত রাজনীতিতে, গুপ্ত কর্মকাণ্ডে তারা ভীষণ রকম এক্সপার্ট, তো সেক্ষেত্রে তারা গোপনে গোপনে বিএনপির সাথে যোগাযোগ রাখবে, আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রক্ষা করবে, এবং তারা ওই ক্ষমতা আসার জন্য যে সকল ডিপ স্টেট পলিসি এগুলোর সঙ্গে তাদের একটা রিলেশনস হয়েছিল, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, এই সম্পর্কটা কিন্তু তারা অব্যাহতভাবে চালাতে থাকে। ফলে ক্ষমতার মসনদে বসে তারেক রহমান সাহেব তার যে প্রতিপক্ষ জামাত, তাদের কাছ থেকে সাহায্য পাবে বা নিশ্চুপ জামাত থাকবে, সেই আওয়ামী লীগ জমানার জাতীয় পার্টির মতো, এটা কোয়াইট ইম্পসিবল। আওয়ামী লীগ যেভাবে একটা অনুগত বিরোধী দল পেয়েছিল, গৃহপালিত বিরোধী দল পেয়েছিল, সেটা তো ধরেন 14 নির্বাচনের পরে, কিন্তু তার আগে 2008 থেকে 14 তখন তো ছিল বিএনপি সংসদে, এবং তখন তো আসলে সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিলের বিষয়টা তো সেই আমলেই হলো, তখনই তো আসলে 2/3 মেজরিটি। জি, তখনও থাকলেও বিএনপিকে তখন দুর্বল করে দেওয়া হয়েছিল। বিএনপির যে সমস্ত বড় বড় মানুষজন ছিলেন তাদের মামলা দিয়ে, মোকদ্দমা দিয়ে বিভিন্ন ভাবে, আর বিএনপির প্রার্থী ছিল কয়জন, খুব অল্প কয়জন ছিলেন আর কি। তো তাদের প্রথম শক্তিটা, বিএনপির 90% শক্তিটা কমে গেছিল 11 সময়টিতে। তো 11 সময় পরে যে আপনি যদি এবার ধরেন, আমি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের জায়গায় থাকতাম, আমি তো আওয়ামী লীগকে আহ্বান জানাতাম, শেখ হাসিনাকে বলতাম যে আপনি দিল্লিতে থেকে আপনি ভোটে অংশগ্রহণ করেন। তা এতে একটা সুবিধা হতো কি, এই গোপালগঞ্জে শেখ হাসিনার জয়লাভ করার সম্ভাবনা খুব অল্প থাকতো। আর আওয়ামী লীগের অনেক প্রার্থী, এই যে সরকার সুযোগ দিল মাঠে এসে প্রার্থী হবে, সেটা সাহস তাদের থাকতো না। ফলে আওয়ামী লীগকে একেবারে নতুন অখ্যাত প্রার্থী দিতে হতো, যারা হাসনাত সার্জিসদের চাইতেও যাকে বলে অপরিচিত থাকতো, এবং সেক্ষেত্রে দেখা গেল সারা বাংলাদেশে আওয়ামী লীগ হয়তো 10-12টা সিট পেত। আপনি দেখেন জাতীয় পার্টির ক্ষেত্রে কি ঘটনা ঘটলো, পুরো রংপুর অঞ্চলে তাদের এত জনপ্রিয়তা, কিন্তু ওই যে মোরাল গ্যারেজ না থাকার কারণে তারা কিন্তু সেখানে জয়লাভ করতে পারেনি। আওয়ামী লীগের অবস্থা তাই হতো। সেক্ষেত্রে হতো কি, এটা পলিসি থাকলে এখন সরকার বলতে পারতো, হ্যাঁ আমরা তো ইনক্লুসিভ নির্বাচন করেছি, এত বড় একটা গণ অভ্যুত্থানের পরেও আমরা সেই সরকারকে সুযোগ দিয়েছি, যেটা 91 সালে এরশাদকে দেওয়া হয়েছিল। তো এই জিনিসগুলো যেহেতু সরকার করেনি, না করার কারণে এই যে এর দায় দায়িত্বগুলো বর্তমান সরকার, আগে সরকার না করার কারণে বর্তমান সরকারকে এটা বহন করতে হবে। আর অন্যদিকে আওয়ামী লীগ তো যেন তেন দল,
এদের দুষ্টমির যদি 133টা বুদ্ধি লাগে বিভিন্ন মানুষকে নাজেহাল করার জন্য, হ্যাঁ, সবগুলো বুদ্ধি আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের, স্বয়ং শেখ হাসিনার মাথায় প্রতিটা মুহূর্তে কিলবিল করে। ওনার যত বয়স বাড়ছে, ওনার অভিজ্ঞতা যত বাড়ছে, তত ওনার এই মানে রাজনৈতিক প্রতিপক্ষ তাদেরকে কি করে পজিটিভ করতে হয়, কাকে ধমক দিতে হয়, কাকে গালি দিতে হয়, কাকে প্রশংসা করতে হয়, কার পেছনে মানে ফেউ লাগিয়ে দিতে হয়, প্রত্যেকটা জিনিস তার মুখস্থ। আজ 15 বছর তিনি চালিয়েছেন। তাহলে এই প্রশাসনে হাজার হাজার নয়, লাখ লাখ লোকের সাথে শেখ হাসিনার ব্যক্তিগত সম্পর্ক আছে। এবং উনি করেছেন কি, এই এদের সবার ব্যক্তিগত গোপন যে নথি, সব তার কাছে আছে। তো দেখা গেল যে সরকার, মিলিটারি বলেন, পুলিশ বলেন, এদের কেউ হয়তো এসপি র্যাঙ্কে আছেন, এমনকি অনেক ওসির সাথে শেখ হাসিনার ব্যক্তিগত রিলেশনশিপ ছিল। এবং এইগুলোর কারো কল রেকর্ড, কারো জিনিসগুলো, এগুলো সেই আমার জানা মতে 12-13 সন থেকে এগুলো সে আলাদা আলাদা ভাবে বিভিন্ন মানে জায়গাতে সে এগুলো সে রেকর্ড রেখেছে দেশে এবং দেশের বাইরে। এখন ধরুন একজনের নাম ময়জউদ্দিন, কোন বড় কর্মকর্তা, এখন বর্তমান সরকারের জমানাতে সে হয়তো কোনো জায়গাতে সচিব থাকবেন, কোনো জায়গাতে ডিআইজি থাকবেন, কিন্তু তাকে আওয়ামী লীগের কথা শুনতে হবে, আওয়ামী লীগের কথা শুনতে হবে এবং খুব গোপনে কৌশলে শুনতে হবে। এর কারণ হলো ওই যে তার সাথে যে তার যে লেনদেন, সেই লেনদেনের যে রেকর্ড, এটা হয়তো তারেক জিয়া সাহেবের কাছে নাই, ডিজিএফ এর কাছে নাই, কিন্তু শেখ হাসিনার কাছে আছে। তো এই জিনিসগুলো সে কিন্তু প্ল্যান ওয়াইজ সে মানে সে যে তার বিপদে মানে পড়তে পারে, প্রশাসনকে ব্ল্যাকমেইল করতে পারে আওয়ামী লীগ এখন, বা আওয়ামী লীগের সর্বোচ্চ নেতা করতে পারে। মানে আপনি নিশ্চিত ধরে থাকেন ব্ল্যাকমেইল এখনো করছে, আগামীতে করবে। তাহলে এই ব্ল্যাকমেইলের কোনো প্রভাব কি এই নির্বাচনে পড়লো? মানে নির্বাচনে প্রশাসনের ভূমিকা যদি বলি, আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা। নির্বাচনে আসলে আওয়ামী লীগ উপরে তারা করেছে কি, জামাতকে কনফিউজ করেছে, মানে শেষের দিকে ভোট বর্জনের ডাক দিয়েছে। এটা মূলত জামাতকে একটা রিল্যাক্স দিয়েছে, যেন জামাত অতিমাত্রা আত্মবিশ্বাসী হয়। এবং তলে তলে আমার যতটা বিশেষ আমি জানি না, নেতাকর্মীদেরকে বলে দেওয়া হয়েছে বিএনপিকে ভোট দেওয়ার জন্য। এর কারণ হলো, জামাত যদি কোনো কারণে ক্ষমতায় চলে আসতো, এটা একটা ইসলামিক স্টেট, একটা যাকে বলা শরিয়া ভিত্তিক রাষ্ট্র কাঠামো, এবং এটা দীর্ঘদিন 20-30 বছর এভাবেই চলতে থাকতো, জাস্ট লাইক পাকিস্তান এবং আফগানিস্তান। এবং ওখান থেকে আওয়ামী লীগের এবং বিএনপির পুনরায় মূলধারার গণতন্ত্রে ফিরে আসাটা মানে বলতে গেলে অসম্ভব। এখন ধরেন তারেক রহমান সাহেব আসছেন, তিনি তো গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হয়েছেন। ফলে আগামীতে যেটা নির্বাচন আসে, বিএনপির জায়গায় হয়তো আওয়ামী লীগ আসবে, জামাত হতে পড়বে, কিন্তু জামাত যদি একবার আসছে তাহলে বিএনপির কপাল পড়তো। এই জিনিসটা তো শেখ হাসিনা বোঝার কারণে এই তারেক রহমান সাহেবকে ক্ষমতা আনার পেছনে এখানে ভারতের একটা বিরাট ভূমিকা থাকতে পারে, এমনকি আওয়ামী লীগের একটা সুন্দর ভূমিকা থাকতে পারে। আর জনগণ তো যারা আছে তারা তো দীর্ঘদিন ভোট দেয় না। মানে সব মিলিয়ে আপনার উপকরণগুলো এবার মানে বৃহস্পতি। ভারত কি করে আসলে ভূমিকা রাখতে পারে, এই প্রশ্ন আমি সবসময় করি, যে বিদেশি প্রভাব ভারত কি করতে পারে যাতে আসলে নির্বাচনের ফল প্রভাবিত হয়? না, ভারত কি না করতে পারে। বাংলাদেশে আপনি চিন্তা করেন, ওই যে ইকবাল করিম ভুঁইয়া বলেছেন যে ডিজিএফআই অফিসে রয়ের সরাসরি কর্মকর্তারা বসতেন। আপনার ঢাকা এয়ারপোর্ট থেকে শেখ হাসিনার জমানাতে তারা যাকে ইচ্ছে তাকে ধরে নিয়ে যেতে পারতেন, এবং ধরে নিয়ে গেছে। তাদের কোনো অপছন্দ লোক বাংলাদেশ থেকে ধরে অ্যারেস্ট করে নিয়ে পছন্দের মতো ঢাকা এয়ারপোর্ট থেকে তারা সেখান থেকে নিয়ে গেছে। ফলে ভারতে নিয়ে গেছে, হ্যাঁ, ভারতে নিয়ে গেছে। অসংখ্য ঘটনা ওই তার জমানাতে ঘটেছে। ফলে এখানে আপনি কি বলবেন বা বলতে চাইবেন দু একটা ঘটনা? ওই সময় না বলতে না, স্পেসিফিক ওই সময়টা তো ওই ঘটনাগুলো তো খুব সিক্রেট হয়েছে, এগুলো সবই কানা ঘোষা হয়েছে এবং এগুলো সত্য। আর এখন একজন সেনাবাহিনীর প্রধান বলছে যে ডিজিএফআই এর অফিসে ভারতের একটা অফিস ছিল, রয়ের একটা অফিস ছিল। এটা চারটিখানি কথা না, এটা কোর্টে গিয়ে সে সাক্ষ্য দিয়েছে। তো এটা যদি আপনার সত্য হয়, তাহলে এয়ারপোর্ট থেকে ধরে কোনো একটা লোককে নিয়ে যাওয়া, আপনি চিন্তা করেন যে যেভাবে সালাউদ্দিন সাহেবকে নিয়ে যাওয়া হয়েছে, যেভাবে ফরহাদ মাজারকে নিয়ে যাওয়া হচ্ছিল। আমি শুধুমাত্র জাস্ট দুটো উদাহরণ দিলাম। ইলিয়াস আলীকে যেভাবে গুম করে দেওয়া, এখন সে কি কোথায় নিয়ে, ভারতে মারা হয়েছে না বাংলাদেশে, কোথায় কি হয়েছে, দেয়ার আর মেনি থিংস, অনেক কিছু ঘটেছে। এখন বাংলাদেশে এমন কোনো জায়গা নেই। তো পরে উদ্ঘাটিত হলো একটা ভিন্ন ঘটনা। না, ভিন্ন ঘটনা, এটা তো বানানো হয়েছে। মূল ঘটনা হলো তাকে অ্যারেস্ট করতে ভারতে নিয়ে যাওয়া হচ্ছিল, এবং এটা একটা অ্যাক্সিডেন্ট, ওই 10টা কষ্টের মতো ঘটনা ঘটেছে। সামহাউ ওখানে র্যাবের একটা টহল পুলিশ, তারা তো বুঝতে পারে না যে এটা একটা সাজানো জিনিস, সেখানে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে। তো ওই তাদেরকে চ্যালেঞ্জ করে বসছে র্যাবের একটা গ্রুপ,
ফলে এটা মিসফায়ার হয়ে গেছে, এই কারণে সে প্রাণে রক্ষা পেয়েছে। আদারওয়াইজ আপনি তার অবস্থা সালাউদ্দিনের মতো দেখতেন যে সে ভারতে চলে গেছে বা খুঁজেই পাওয়া যেত না। তো যেটা বললাম যে ভারত দীর্ঘদিন ধরেই আমাদের দেশের ব্যবসায়ী মহলে, রাজনৈতিক মহলে, আন্ডারওয়ার্ল্ডে সব জায়গাতে তাদের লোক আছে, তারা সেই কাজগুলো করতে পারে। 2 নম্বর হলো যে তাদের হাতে যে মেশিনারিজ গুলো রয়েছে, ফাইন্যান্সিয়াল মেশিনারিজ গুলো রয়েছে, ট্রেড অ্যান্ড কমার্স। আপনি দেখেন এই যে ইউনূস সাহেবের সাথে তার ভারতের খুব খারাপ সম্পর্ক, দাকুমরার সম্পর্ক, কিন্তু এই সময়টাতে সবচেয়ে বেশি ব্যবসা হয়েছে ভারতের সাথে। মানে শেখ হাসিনার জামানাতে যে ব্যবসা হয়েছে তার সাথে কিন্তু ইউনূস জামানাতে ব্যবসা বাণিজ্য বেশি হয়েছে। এমনকি আমাদের যে টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন, পুরো টেক্সটাইল মিল গুলো বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। এর কারণে ইতিহাসের সবচেয়ে বেশি তুলা আমদানি করা হয়েছে ভারত থেকে। তো কাজেই এই যে তাদের হাতে যে ব্যবসায়িক ইনস্ট্রুমেন্ট আছে, তাদের হাতে যে লজিস্টিক সাপোর্ট রয়েছে, তাদের যে সীমান্ত বাণিজ্য রয়েছে, সব মিলিয়ে তারা বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করতে পারে। তাদের মানে যেমন আমেরিকা বলেন, ভারত বলেন, বড় বড় রাষ্ট্রগুলো, এখানে দেখেন কি হলো, ডিপ স্টেটের ক্ষেত্রে কি হলো, মানে আমেরিকা থেকে, জাতিসংঘ থেকে শেষের দিকে এসে এমন কিছু কমান্ড চলে আসলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর, তারা ইচ্ছা থাকা সত্ত্বেও শেখ হাসিনাকে সাহায্য করতে পারেনি, সাহায্য কিন্তু তাদেরকে উঠিয়ে নিতে হয়েছে। তো এটা তো এখনো হতে পারে, এখনো হতে পারে, ইউনূস সাহেবের ক্ষেত্রে এটা হতে পারে। তো যার জন্য এই সংখ্যাগুলো মাথায় রেখেই কিন্তু তারেক রহমান সাহেবকে এগোতে হবে আগামী রাজনীতিতে, এবং এটা খুব সহজ হবে না। একে তো অর্থনৈতিক সংকট, অতীতের যে কোনো সময় আসছে, প্রবল অর্থনৈতিক সংকট চলছে। জনাব গোলাম মোল্লা, বাংলাদেশের ডিপ স্টেটে আসলে কে বা কারা থাকেন? আপনিও থাকতে পারেন, আমিও থাকতে পারি। মানে ডিপ স্টেট মানে ডিপ কথাটা বলতে তো গভীরের কোনো একটা বিষয়, গোপন একটা বিষয়। এই যে ধরেন আপনি কথা বলছেন, আচ্ছা মিস্টার রনি বলেন তো ডিপ স্টেট কি, অথচ মেবি ইউ আর দ্য এজেন্ট অফ ডিপ স্টেট। আবার আমাকে জিজ্ঞেস করলেন, আমি বললাম যে আরে বাবা কি বলেন, আমি হয়তো ডিপ স্টেট নামই শুনিনি। পরে দেখা গেলো আমিও হয়তো এই এজেন্টের মধ্যে আছি। এর কারণে এইবার ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ক্যাবিনেট যেভাবে গঠিত হলো, আপনি আমি কি কল্পনা করেছি এই লোকগুলো কোথা থেকে এলো, কিভাবে, কোথায় ছিল লুৎফি সিদ্দিকী, কোথায় ছিল অমুক জিনিসগুলো হলো। তো ওইরকম হঠাৎ করে ফলে একদিন বাংলাদেশে দেখা গেল যে আপনি স্পিকার হয়ে গেছেন, আগে শিরিন শারমিন চৌধুরী স্পিকার ছিল, ভবিষ্যতে আর এক শিরিন এসে দেখা গেল পার্লামেন্টের স্পিকার হয়ে গেছে। এখন হ্যাঁ, শারমিন আর কি হয়তো হয়তো শিরিন শারমিন, তো শিরিন শারমিন হয়েছে, আর এখন শিরিন বা শারমিন স্পিকার হয়ে গেছে। আমেরিকা থেকে দেখা গেল, আমেরিকা থেকে হয়তো আপনাকে পাঠাই দেওয়া হয়েছে, আপনি তো খুব মিষ্টি মিষ্টি কথাবার্তা বলে সবাইকে ই করতেছেন, একেবারে নিরপেক্ষ। পরে দেখা গেল আপনিও ডিপ স্টেটের লোক। তো এইরকম মানে যারা এই বিভিন্ন এজেন্সির সাথে কাজ করে বা এজেন্সি যাদেরকে রিক্রুট করে, এটা এত কৌশলে করে যে একজন হামিদ কারজাই, একজন ডক্টর মোহাম্মদ ইউনূস, একজন আসিফ নজরুল, একজন আদিলুর রহমান শুভ্র, একজন রেজওয়ান আরা, মানে এরা মঞ্চে না আসা পর্যন্ত আপনি বুঝতে পারছেন না যে আসলে তারা কারা। আপনার কি মনে হয় ওনারাও ডিপ স্টেটের এজেন্ট? না না না, আমি এখন ওনারা ডিপ স্টেটের না, সারা বাংলাদেশ বলছে, আমি কি বলি বা না বলি আপনার বলায় কিন্তু আসে যায় না। দ্য হোল কান্ট্রি ইজ টেলিং যে কি হচ্ছে বাংলাদেশে, এবং বাংলাদেশে শেখ হাসিনা বলে গেছে এখন এটা ডিপ স্টেট, এরা ডিপ স্টেটের লোক। কে কি বললো না না বললো, বসন্ত এসে গেছে, কোকিল গান গাইছি, তো ইট ডাজ নট ম্যাটার, আপনি বন্ধ করতে পারবেন না মানুষের মুখ। আচ্ছা, মানে ডিপ স্টেট নিয়ে ইন্টারেস্টিং তথ্য পেলাম। যাই হোক, সংসদের চেহারা কেমন হবে, বা আপনি অবশ্য বলছিলেন যে 2/3 মেজরিটিতে সংখ্যার কারণ আপনি আগের মতো দেখেন না, কিন্তু আরো কিছু বিষয় আছে, সেগুলো নিয়ে একটু কথা বলি। যে এই বিষয়টাও আলোচনা আসছে, 35 বছর পর একজন পুরুষ প্রধানমন্ত্রী হচ্ছেন, এবং একই সাথে একজন পুরুষ প্রধানমন্ত্রী পুরুষ বিরোধী দলীয় নেতা হচ্ছেন, এবং দুজনেই সংসদে প্রথমবারের মতো যাচ্ছেন। সংসদে অনেকেই আছেন, মোটামুটি অর্ধেক যারা প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন, এই বিশ্লেষণটাও দেখছিলাম। মানে কেমন মনে হচ্ছে সংসদটা এবার কেমন হবে? ভালো হবে, বেশ উত্তেজনা হবে। যেমন জামাতের যারা লোকজন আছে তারা ঘন ঘন আরবি বলার চেষ্টা করবে, তারপরে বিভিন্ন শব্দ বলবে, ইমানের কথা বলবে, কিনের কথা বলবে, ইমতিহান বলবে, এগুলো শুনতে মানে একটা ওয়াজের কারখানা হয়ে যাবে সেখানে। এবং অনেক মানুষ, জামাতের যারা লোকজন আছে তারা যখন সেখানে ওয়াজ করবে, সংসদে আমরা এইভাবে 80-র দশকে যেভাবে পার্লামেন্টের শো উপভোগ করতাম, এবার এইভাবে সেভাবে করবে। এমনকি সংসদে যদি জিকিরের আসর বসে, যে তাহিরি যে জিকির করে না, সেই ডিজে জিকির, এরকম জিকির আজকার যদি হয়, মিলাদ হয়, কিয়াম হয়, তাহলে তো দেখবেন ধর্মপ্রাণ যারা মুসলমান তারা সব কাজকর্ম বাদ দিয়ে টেলিভিশনে এটা দেখবে। তাহিরি অবশ্য হেরে গেছেন, কিন্তু আমির হামজা যাচ্ছেন সংসদে। হ্যাঁ, ওই তো আমির হামজা কি পাশ করছে? হ্যাঁ হ্যাঁ। ও মাই গড, তাহলে আমির হামজা তো অনেক,
হ্যাঁ, আমির হামজা তো অনেক ভালো ওয়াজ করে, অনেক ভালো ওয়াজ করে, ফলে সে যদি ওখানে রাশমিকা মানে মান্দানার টান চেহারার দেয়। কাটিং ভালো ইত্যাদি বক্তব্য আমরা হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ, 157টা দেশের মধ্যে 1 নাম্বার কাটিং। রাইট রাইট রাইট, ওটাই বলতেছি। তো ওটা এই জিনিসগুলো মানে হিজ ভেরি স্মার্ট ফেলো, এবং সে হয়ে আসছে কুষ্টির মতো জায়গাতে, চারটিখানি কথা নয়। তো সে যখন ওখানে কথা বলবে, তার সামনে সে যখন মঞ্চ নিবে, এমন বিষয়ে কথা বলবে, স্পিকার চেষ্টা করলেও তার সময় কমাতে পারবে না। সে দেখা গেল যে দেখেন মাননীয় স্পিকার, আমি এখন কোরআনের এই আয়াতটি বলবো, 5 মিনিট তার সময় সে টেনে নিয়ে গেল 50 মিনিট। এবং সে যদি টাস করে বলে ফেলে যে এইটা এমন একটা দেশ, মুসলিম দেশ, শতকরা 98% মুসলিম, এই দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দুঃখ দাঁড়িয়ে রাখে না, তারেক রহমানের মুখে দাঁড়িয়ে নাই, এই অবস্থা, আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো, আল্লাহ আমরা সবাই মুনাজাত করি যেন তারেক রহমান সাহেবের উনি একটু মসজিদে যান, রীতিমতো দাঁড়িয়ে রাখেন, সবাই টেবিল থাপড়িয়ে থাপড়িয়ে এই কথাগুলো বলবে। এবং তারেক রহমান সাহেবের অবস্থা তখন কি হবে আপনি চিন্তা করেন। হাসনাত আব্দুল্লাহ যে স্টাইলে মঞ্চে বক্তব্য দিয়ে যাচ্ছেন, ওইভাবে যদি সে সংসদে বক্তব্য দেন, ওইভাবে দাঁড়িয়ে সে যদি ওইভাবে বলেন, কি অবস্থা হবে। তারপরে নাসিরউদ্দিন পাটোয়ারি যেভাবে মির্জা আব্বাসের জীবন হারাম করে দিয়েছেন, ওই নাসিরউদ্দিন পাটোয়ারি স্টাইলে যদি পার্লামেন্টে বসে সমস্ত জাতির সামনে এই মির্জা আব্বাসকে আবার আক্রমণ করা হয়, বিশ্বাস করেন উনি ওই পার্লামেন্টের মধ্যে হার্ট অ্যাটাক করবেন, এতে কোনো সন্দেহ নাই। উনি যদি কোনো মন্ত্রণালয়ে থাকেন, আর নাসিরউদ্দিন পাটোয়ারি যে স্টাইলে বলেছে, তার সাথে যদি হাসনাত আব্দুল্লাহর মুখে ওই কথাগুলো আসে, আক্তারের মুখে ওই কথাগুলো আসে, নাহিদের মুখে ওই কথাগুলো আসে, ফলে পার্লামেন্ট খুব সহজ পার্লামেন্ট হবে না। এরপরে রুমিন ফারহানা আছে, তার হাস আছে, হ্যাঁ, তো সেই রুমিন ফারহানা যদি কোনো কারণে জামাতের সঙ্গে রুমিন ফারহানার একটা ভালো সম্পর্ক হয়ে যায়, তো যেগুলো তো সে খুব জেদি মেয়ে, তো ভীষণ রকম জেদি মেয়ে, সে তো বিএনপি দ্বারা প্রচন্ড অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, বিএনপির সঙ্গে তার হবে না। এবং ওই জায়গাটা যদি জামাত তাকে ওন করে ফেলে, ফলে এক শেখ হাসিনাকে যেভাবে রুমিন ফারহানারা জামাত মানে ওন করে ফেলবে, ব্যস্ত জামাতেই রেখেছে। পর্দা পুশিতার কথা কোট আনকোট বলেন জামাতের লোকজন। না, জামাতের পর্দা বলে, এখন রুমিন ফারহানার যে পর্দাটা, ওটা তো মানে শালীন। আপনি যে পোশাক পরছেন, পর্দা বলতে তো আসলে মানে একবারে চোখ দুটো খালি ডেকে রাখবে, নট লাইক। যদিও জামাতের মহিলা উইং এর মানুষ মানে যারা আছেন তাদেরকে ওরকমই দেখি, শুধু চোখ ছাড়া তেমন দেখা যায় না, চশমাও আবার পরেন। ওটা আছে, কিন্তু তার মধ্যে ওই যে কি এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহিলা আছেন মোনামি, সেও তো আছে, মোনামি আছে। এবং আপনি যদি বিশ্বাস করেন, আপনি যদি জামাতে যোগদান করেন, আপনাকে ওরা ওই বোরকা পড়তে বলবেন, আপনার এই স্টাইলে তারা নিয়ে নেবে আর কি। বিকজ ওরা তো আসলে রাজনীতি করতে আসছে, বুঝছেন, রাজনীতি করছে। ফলে রুমিন ফারহানার যে মেকআপ গেটআপ আছে, ইটস ওকে। এখন সে যদি টাইট জিন্স পড়তে চায়, প্যান্ট পড়তে চায়, তখন হয়তো জামাত বলবে যে না, এটা ঠিক হচ্ছে না। ম্যাডাম কিছু বলেন না, অতএব অসুবিধা নেই। না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা বলে না। তো যার জন্য যে আপনারা যে আবহমান বাংলার যে শাড়ি পরে আছেন, যেভাবে স্বাভাবিক আছেন, বা ইভেন আপনি মমতা ব্যানার্জির মতো চলতে চান, ইটস এ ডিসেন্ট, এটা ডিসেন্ট, এর জামাত নিষেধ করবে না, এটা নিয়ে সমস্যা হবে না। আচ্ছা, মানে আমার জামাতে যেতে কোনো বাধা নাই। না না, আপনার কাছ থেকে ক্লিয়ারেন্স পেলাম। আচ্ছা, গোলাম মোরনি একটু যেহেতু একটু মানে একটু হাস্যকর কথাবার্তা, মানে হাসি রসাত্মক কথাবার্তাই হচ্ছে, একটু এটা আপনার পার্সোনাল নোটে জিজ্ঞাসা করি যে আপনি কি সংসদে মিস করেন? বলছিলেন যে চেয়ার থাপড়ায় মানে টেবিল থাপড়ায় কথা বলবেন, বা সেই একটা ভাইব্রেন্ট সংসদ হবে বলে আপনি বলছেন, আপনি মিস করেন সংসদে? না, আমি একেবারে মিস করি না। বিকজ আমি আসলে 5টা বছর সংসদ সদস্য ছিলাম, এটা আমার কাছে আকর্ষণীয় ছিল না। আমার জীবন হারাম হয়ে গিয়েছিল, আমার ব্যবসা বাণিজ্য, ব্যক্তিগত পারিবারিক জীবন। ফলে ওটা অনেকের কাছে আনন্দের হতে পারে, কিন্তু ওই এমপি হওয়া ছাড়াও আমার অন্তত আরো 10টা সুন্দর সুন্দর কাজ আছে, যেটা আমি করতে পারি, আমি করে যাচ্ছি। জীবনে সফলতা রাজনীতির মধ্যে নয়। আর মানুষ যে কারণে রাজনীতি করে, মানুষকে পরিচিত, সবাই আপনাকে চিনবে, তারপরে সবাই আপনার কথার গুরুত্ব দেবে, সবাই আপনাকে মানে আপনি যে কোনো মানুষের সমস্যার সমাধান করতে পারবেন। তো ওটা আসলে আল্লাহ আমাকে এমনি দিয়ে দিয়েছে। মানে আমি এমপিগিরি ছেড়ে দিয়েছি 2014, কিন্তু 14 থেকে এখন পর্যন্ত আমার কাছে মনে হয়নি যারা এমপি আছেন, মন্ত্রী আছেন, তাদের কারোর চাইতে কোনো অংশে আল্লাহ আমাকে সমাজে খারাপ রেখেছে। আমি একটা টেলিফোন করলে একদমই, এবং প্রভাবশালীও বটে। আসি এবার আবার একটু সংসদের চিত্র বা ধরি যে সরকার কেমন হবে বা সামনের সরকার কিভাবে চলবে, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। ধারণা করতে পারেন রাষ্ট্রপতি কে হতে পারেন এই মানে নতুন সরকার, নতুন রাষ্ট্রের প্রধান সরকার কাকে? না, এটা আমি ধারণা করতে পারি না, আর আমি এটা ধারণা করিও না। এর কারণ হলো যে আমার যেটা প্রয়োজন নেই
সেই বিষয়গুলো প্রেডিক্ট করি না। আমি সাধারণত রাজনীতির যে বিষয়গুলো এটা কি হতে পারে, কিন্তু কোনো ব্যক্তি কে হতে পারেন, কে মন্ত্রী হবেন, কে হবেন না, কে নমিনেশন পাবেন, এই বিষয়গুলো নিয়ে আমার কখনোই মাথা ব্যথা ছিল না। আমি যারা এখনো রাষ্ট্রপতি হবেন তার সাথে অনেক বড় বড় রাষ্ট্রপতিদেরকে আমি দেখেছি, তাদের সঙ্গে আমার সম্পর্ক ছিল। সেই জিল্লুর রহমান সাহেবের মতো মানুষ, বি চৌধুরীর মতো মানুষ, এরশাদ সাহেবের মতো মানুষ, খুব ক্লোজলি আব্দুল হামিদের মতো, অতীতে যারা, ইভেন চুপ্পু সাহেব, সবার সঙ্গে আমার একটা পারিবারিক সম্পর্ক ছিল। ফলে বাংলাদেশে তো এদের সাথে এমন বড় কাউকে দেখি না, একমাত্র রেহমান সোবহান সাহেব ছাড়া আর কাউকে দেখি না। ডাক্তার কামাল সাহেব আছেন, কাউকে দেখি না যে যিনি রাষ্ট্রপতি হলে তার প্রতি আমার আকর্ষণ বোধ হতে পারে। মোরালেস আমার পরিচিত লোকের মধ্যে অনেকে হবে, বলে কি যে হলেন, আমি এখন একজনের নাম বললাম, বাকি 10 জনের রাগ করে যে রনি আমার নামটা কেন বললো না, এটা সমস্যা হয়ে যায় আর কি। তাদের জন্য আই ডু নট ফিল। তারপরে আরেকটা সমস্যা আপনাকে দেই, দেখেন এটা বলতে চান কিনা, না চাইলে এটাও স্কিপ করতে পারি আমরা। সেটা হচ্ছে যে তারেক রহমান বলছেন তার প্রধান বা প্রায়োরিটি বা গুরুত্ব হচ্ছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, যার কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আগে আমরা দেখেছি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন লুৎফুজ্জামান বাবর, এখনো দেখলাম স্লোগান উঠছে যে তাকে এবার স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখতে চান, এরকম একটা তার এলাকাবাসী সম্ভবত এই স্লোগানটা দেখছেন, আমি দেখছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে। এটার কোনো ধারণা করতে পারেন কে হতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী? তারেক রহমান সাহেবের মানে উনি ওনার চিন্তা চেতনাটা অন্যরা প্রেডিক্ট করতে পারেন। ওনার নিজস্ব একটা কিচেন ক্যাবিনেট আছে, আপনজন কিছুগুলো লোকজন আছেন, যেমন ওই মাহাদি আমিন আছেন, সানি আছেন, মানে সব ইয়াং, লন্ডন থেকে তিনি যাদেরকে নিয়ে এসেছেন এরা ওই একটা কিচেন ক্যাবিনেট, এদের সঙ্গে আলাপ আলোচনা উনি বেশিরভাগ ক্ষেত্রে করেন আর কি, যেটা। আর উনি যে সিদ্ধান্তগুলো নেন সেই সিদ্ধান্তগুলো 1 মিনিট আগেও অন্য কেউ জানতে পারে না দলের মধ্যে। ফলে আমার কাছে মনে হচ্ছে যে তার যে ক্যাবিনেটটা হবে সেই ক্যাবিনেটটা সবাই আশ্চর্য হবে, সবাই আশ্চর্য হবে। আমরা যে জিনিসগুলো চিন্তা ভাবনা করছি ঠিক সেইভাবে না হওয়ার সম্ভাবনা বেশি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। তো এই টক শোটি আজকে দেখলেন, এই টক শো দেখার পর আপনার কি মনে হলো, আপনার মনের ভিতর কি প্রশ্ন জাগলো, সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। প্রিয় দর্শক, আপনি যদি একটি কমেন্ট করে জানান তাহলে আপনার ওই কমেন্টটি আরেকজন এসে পড়বে, সে কিন্তু অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিন, একটি সাবস্ক্রাইব করেন, তাহলে আপনার পরবর্তী ভিডিও যদি আমরা আপলোড করি তাহলে আপনার কাছে একটি নোটিফিকেশান চলে যাবে, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারবেন। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করছেন একটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।